হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। পিএসটি ফুটবল তোমরা সবাই জানো। আমার যে ইউটিউব চ্যানেল তার নাম হচ্ছে পিএসটি ফুটবল। এখন এই ফুটবলে ওপর কেন্দ্র করেই সমস্ত বিষয় আলোচনা আমি করে থাকি। তাই প্রথমেই তোমাদের কাছে আমার ব্যক্তিগতভাবে একান্ত আবেদন যে এই পিএসটি ফুটবলটা আরও যাতে সমৃদ্ধ হয়, আরও যাতে মানুষের কাছে পৌঁছে যেতে পারে। বাংলার ফুটবলে স্বীকৃতি ঘটানোর ক্ষেত্রে পিএসটি ফুটবল একটা ভূমিকা পালন করবে, এই আশা নিয়ে তোমাদের কাছে প্রথমেই আমার আবেদন যে এই ফুটবল চ্যানেলকে আরও বেশি প্রসারিত করার জন্য তোমরা অবশ্যই নিয়ে তো সাবস্ক্রাইব করবেই, ভিডিওটাকে পর্যবেক্ষণমূলকভাবে দেখবে এবং সেই ভিডিওটা ভালো লাগলে তোমরা বেল আইকনটার অল বটমে টিপে সাবস্ক্রাইব করবে এবং এর সাথে সাথে অন্য বন্ধুদের সাথে এই চ্যানেলকে শেয়ার করতে ভুলো না। চলো এইবার তাহলে আজকের বিষয়বস্তু নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা শুরু করি। প্রথমেই যে আলোচনা আজকে করব, যে তোমরা অনেক জায়গায় দেখে থাকবে যে ফুটবল বাজারে গরম এখন দলবদল নিয়ে। এখন তোমাদের কাছে প্রথমেই আমি বলি, আমার চ্যানেল থেকে দল বদলে কোনো রিউমার আমি ছড়াবো না। আমি নির্দিষ্ট ভিত্তিতে, গোপন সূত্রের ভিত্তিতে, বিভিন্ন ক্লাবের সূত্রের ভিত্তিতে আমি যেটা বুঝবো অথেন্টিক সেই জিনিসগুলোই তোমাদের কাছে রাখবো। আমি ওই রিউমারের পর্যায়ের মধ্যে গিয়ে দলবদলকে কলুষিত করতে পারবো না এবং নতুন করে আশার আলো শ্রীবৃদ্ধি ঘটাবো না কোনো সভ্য সমর্থকদের মধ্যে। এটা হচ্ছে আমার একটা এথিক্যালের জায়গায় আমি এই চ্যানেলটাকে নিয়ে রাখতে চাই। তা প্রথমেই তোমাদের কাছে বলি, দলবদলের বিষয়ে এখনো পর্যন্ত ইস্টমোল ক্লাবের অস্কার বুজোর সাথে তারা একটা মিটিংয়ে বসেছে। সেই নির্দিষ্ট মিটিংয়ের মধ্যে দিয়ে কোনো ফলপ্রসূ নির্যাস বেরোয়নি, এটা তো তোমাদের বারবার বলে দিচ্ছি। কিন্তু কিছুই কি হয়নি, শুধু দুপক্ষের বসেছে, চা খেয়েছে, গল্প করেছে, এই বিষয়টি কি এর মধ্যে সীমাবদ্ধ ছিল? না, তা ছিল না। তার মধ্যে নির্দিষ্ট ফুটবলের বাছাই বা কোন ফুটবলকে আগামী দিনের জন্য আমরা রাখবো, এটা প্রাথমিক পর্যায়ে একটা আলোচনা হয়েছে। কিন্তু তোমরা সবাই জানো যে সামনে সুপার কাপের খেলা চলছে। ইস্টমোল সুপার কাপকে কেন্দ্র করে এখন হচ্ছে টিমকে মোটিভেশনের জায়গা নিয়ে আসার চেষ্টায় অস্কার বুজো ক্রমাগত মোটিভেশনের জায়গায় নিয়ে আসছে। এখন এই জায়গায় তোমরা একটু জেনে রাখো, দল বদলের ক্ষেত্রে ম্যানেজমেন্টের পক্ষে, সে তুমি থাকুক আমি থাকি যেই থাকুক, ম্যানেজমেন্ট যাদের অপদার্থতা যতই থাকুক, এটা আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা, মাঠ ময়দানের জীবনের অভিজ্ঞতার ভিত্তিতে তোমার কাছে বলতে পারি যে এই সময়ের মধ্যে দল বদলের যে ঘটনাবলী নিয়ে তারা বসবে, আলোচনা করবে, এইটা যাতে টিমের মধ্যে যদি সংক্রামিতর মতন যদি পৌঁছে যায়, তাহলে সেই টিমের টোটালি মোরালিটি যেটা থাকে সেই মোরালিটিটা ভেঙে যায়। এখন সেই মোরালিটির মধ্যে কি পড়ে, যে কোনো প্লেয়ারের মধ্যে যদি সেই মতিগতির মধ্যে যদি থাকে যে আমি এখানে থাকবো না, আমাকে রাখবে না, বা আমার সম্বন্ধে আলোচনা করছে, টিমের মধ্যে বন্ডিংটা নষ্ট হয়ে যায়। তাই সেরকম কোনো আলোচনা হয়নি। আলোচনা হয়েছে শুধুমাত্র বিদেশি চয়ন করার ক্ষেত্রে। এই বিদেশি চয়নের মধ্যে যেটা হবে, সেই বিদেশি চয়ন ইস্টমোলকে করতেই হবে, কারণ ইস্টমোল এএফসি উত্তীর্ণ হয়ে এএফসি প্রথম রাউন্ডে গিয়ে পৌঁছে আছে এবং তারপর যখন এএফসি খেলবে, সেই এএফসির মধ্যে যে সমস্ত টিম ইস্টমোল গ্রুপের মধ্যে আছে, দুর্দর্শ সমস্ত সমৃদ্ধশালী টিম, সেই টিমের মধ্যে তাদের অবতীর্ণ করতে হবে। এখন এই টিমের যদি ভারতবর্ষের নিজস্ব ক্লাব এছাড়া ভারতবর্ষের মান সম্মানকে রক্ষা করার একটা তাগিদ থাকে, এএফসি টুর্নামেন্ট আমি খেলতে যাব, সেখানে আমাদের এমন শোচনীয় ফলাফল হবে
যেটা সারা ভারতবর্ষে যদি ছি পড়বে, এটা কোনো কর্মকর্তারা চায় না। এবং এইটাও কোচেরও দর্শনের মধ্যে আছে যে এএফসি যে টুর্নামেন্টে আমি যখন যাব, তখন আজকের ইস্টবেঙ্গল ক্লাবের যে অবস্থা দাঁড়িয়েছে, যে টিমের গভীরতা আছে, সেই গভীরতা নিয়ে ওই সমস্ত টিমের সাথে 90 মিনিট কেন 70 মিনিটও লড়তে পারবে না। কেননা ইস্টবেঙ্গল ক্লাব যাকে টোটাল টুর্নামেন্টকে সামনে রেখে এবং একটা মূল চালিকা শক্তি যে প্লেয়ারে এক একটা টিমে থাকে, মাদি তালালকে সামনে রেখে টিমটা করেছে মিডফিল্ডে, এবং সেই মিডফিল্ডে মাদি তালালের মতন প্লেয়ার চলে গেছে, তোমাদের গত ভিডিওতে আমি আলোচনা করেছি। তাহলে সেটা মিডফিল্ডারে মাদি তালের মতো ফ্রি প্লেয়ার, মাদি তালের মধ্যে ফ্রি প্লেয়ারের মধ্যে যদি না পায়, তাহলে সেইটা জায়গায় কে রিকভারি করবে? এটা তো মাথায় রেখেই অস্কার পুজোকে চলতে হচ্ছে। সুতরাং সে সমস্ত কিছু বিষয়টা তার এজেন্টের মারফত বিভিন্ন ক্লিপিংস দেখছে, বিভিন্ন বায়োডাটাকে ঘাটাঘাটি করছে। এই রিপ্লেস দুটো বিদেশি রিক্রুট এর মধ্যে আলোচনা হয়েছে, সেটা যত তাড়াতাড়ি পারবে চেষ্টা করবে বলেছে। সেই মধ্যে দল বদলে শুধুমাত্র এইটুকুনি খবর এখনো পর্যন্ত ইস্টবেঙ্গল ক্লাব এবং অন্যান্য ক্লাবে সেটা নেবইলের চলে, ইস্টবেঙ্গল ক্লাবের এই বিষয়টা আছে। এখন এই হলো দল বদলের বিষয়টা তোমাদের কাছে রাখলাম। এরপর যেটা বলবো, যে ফুটবল দুনিয়ার মধ্যে আজকে যখন আমরা আছি, আমরা সবাই জানি যে ফুটবলকে যদি কেন্দ্র করে যদি সবটাই যদি আমরা ভাবি, তাহলে দেখব যে নতুন জেনারেশন, নতুন ইয়ংস্টার, এই স্কোয়াডকে যদি না ভরাট করা যায়, যাদের মধ্যে প্রতিভা আছে তাদেরকে যদি সুযোগ না দেওয়া যায়, তাহলে কিন্তু সেই টিমটা যতই বিদেশি নিয়ে আসুক, সেখানে কিন্তু সবটাই সাকসেস হয় না। এখন তোমরা বলবে যে সবটাই আইএসএলের বিদেশিরাই তো সব পার্থক্য গড়ে দিয়েছে, কিন্তু আমি তোমাদের বলবো যে এবারে তোমরা যদি এই আইএসএলটাকে যদি একটু গভীরভাবে যদি সব ম্যাচ ধরে ধরে পর্যালোচনা করো, তাহলে দেখবে যে সেই টিমগুলো, আমরা যে 14তম আইএসএল খেলা চলছে, প্রথম 7-8টা বছর যে আইএসএলের টোটালটাই হচ্ছে 4টে করে যে বিদেশি টিমে থাকতো, সেই টিমের বিদেশিরাই চালিকা শক্তি। তারা যেদিন ভালো খেলতো টিম উইন করতো, যারা সেদিন অফ ফর্মে থাকতো টিম সেদিন জিততে পারতো না। কিন্তু তার পরবর্তীকালে কিন্তু এই আইএসএল খেলার মধ্যে দিয়ে কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের যে কর্মকুশলতা, ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে তাগিদ, ইন্ডিয়ান প্লেয়ারদের মধ্যে যে ভয়ভীতি ছিল, বড় চেহারার সামনে আমরা যাব না, ভয় পেত, এইগুলো কিন্তু সেই প্লেয়ারগুলো মধ্যে আস্তে আস্তে কিন্তু ব্যাপক পরিমাণ ইমপ্রুভমেন্ট হয়েছে। আমি তোমায় যদি বলি, তুমি একমত হবে কিনা জানি না, যদি দেখা যায় যে ইন্ডিয়ান আইএসএলের মধ্যে যত বিদেশি আছে, সেই বিদেশিদের মধ্যে কিন্তু যদি 1 নম্বর তোমরা স্টপারকে যদি নির্বাচিত করতে বলো আমাকে, তোমরা ভেবে দেখো কথাটার মধ্যে কোনো যুক্তি আছে কি না। আমি কিন্তু প্রথম 1 নম্বর স্টপার হিসেবে আনোয়ার আলীকে রাখবো। এখন তোমরা বলবে যে আনোয়ার আলী থাকাকালীনই তো ইসমলে এই খেলছে, এই করেছে, ওই করেছে, বলতেই পারো, ভালো ফলাফল দেয়নি। কিন্তু এর সঙ্গে তোমাকে এটা ভাবতে হবে যে আনোয়ার যে সব পজিশানে খেলেছে, যখন সিডিএমে খেলেছে, আনোয়ারের স্ন্যাচিং তোমরা কল্পনা করতে পেরেছ? যে একজন স্টপার সাইডিং ট্যাকলিং করে বল কাটছে, অর্থাৎ সেই জায়গা পর্যন্ত 100-র মধ্যে 100 পাচ্ছে, এবং তার অ্যান্টিসিপেশন এবং তার ব্লকিং, তার কভারিং, এক এক সময় আমাকে তো মনোরঞ্জন ভট্টাচার্যের কথা মনে করিয়ে দিচ্ছিল। এইবার সেই জায়গায় দাঁড়িয়ে আনোয়ারের ক্ষেত্রে যেটা হয়, আনোয়ারকে কোনো জায়গায় সুটেবল করতে পারছে না, কোচের নির্দেশে তাকে খেলতে হচ্ছে। কিন্তু আনোয়ার যে ফুটবলটা খেলেছে, আনোয়ার সমস্ত খেলাগুলো যদি একটু তোমরা ব্লিডিং ক্লিপিংসগুলো দিয়ে দেখো, সেখানে দেখবে যে আমরা চেঁচাই দুটো স্টপার নিয়ে, হিজাজিকে আমরা খুব বাজে বলেছি, খুব বাজে খেলেছে, হেক্টর ইনিয়াস খুব বাজে খেলেছে, সিলি মিস্টেক, যে মিস্টেকগুলো আই লিগের কেন কলকাতার লিগে সিএফএল আমি দেখেছি বহু খেলা, সেই খেলার মধ্যে আমার চোখে পড়ে না, এরকম মিস্টেক করেছে যেটা একটা টিমকে ডুবিয়ে দিতে পারার পক্ষে যথেষ্ট। কিন্তু ঘটনা হচ্ছে, এইটাও ইস্টবেঙ্গল ক্লাবের ক্ষেত্রে যেটা হয়, অনেকেই তোমরা লক্ষ্য করবে
যে এত বাজে লাগছে কেন মাঝে মধ্যেও আনোয়ারকেও খারাপ লাগছে, কারণ একটাই যে আনোয়ার যখন খেলছে, যে হিজাজিকে নিয়ে হোক, লালচুঙ্গকে নিয়েই হোক, আর হেক্টরকে নিয়েই হোক, দুটো যে সাইড ব্যাক আছে না, সেই দুটো সাইড ব্যাকে ব্যাপক জায়গায় হচ্ছে ফাঁকা পড়ে যাচ্ছে। যখন উইং প্লে হয়ে যাচ্ছে, অপোনেন্ট উইং প্লে করছে, সেখানে তারা নামতে পারছে না, একটা কাট করছে, ইনসাইড করছে, আউটসাইড করছে, বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে গিয়ে সেখানে গিয়ে ওই হয় হিজাজিকে নয় ইয়েনেস্তাকে নয় আনোয়ারকে গিয়ে কভার করতে হচ্ছে। তোমরা যেটা হচ্ছে আমরা এইভাবে লাস্ট মুহূর্তে গোল খেয়েছি, সেইভাবে যদি কভার করতে হয় তাহলে ফুটবলটার 11 জনে খেলা থাকে না, সাইড ব্যাকের তো একটা নির্দিষ্ট ভূমিকা আছে। আমাদের সাইড ব্যাক, যে দুটো সাইড ব্যাক, সেই সাইড ব্যাকের চরমতম হচ্ছে দুর্বলতার জায়গা, যার জন্য অন্যান্য বিদেশি কোচরাও কিন্তু এই জায়গাটাকে বেছে নেয়। এই বেছে নিয়েই হচ্ছে এই দুটো উইং প্লেকে ব্যবহার করে ইস্টবেঙ্গলের ডিফেন্সকে ভাঙাটা যতটা সহজ, অন্য টিমের ক্ষেত্রে সহজ না। তাই দেখবি ইস্টবেঙ্গল খেলায় দুটো সাইড ব্যাককে, তোমরা খেলাগুলো দেখবে, ওই দুটো সাইড ব্যাক কেন্দ্রিক হচ্ছে আক্রমণ ঝড় তুলে দেয়। তোমরা বলবে যে মডার্ন ফুটবল উইং প্লে তো বরাবরই, কিন্তু উইং প্লে ছাড়াও কি মাঝখান দিয়ে কখনো কোনো প্লেয়ার থার্ড ম্যান মুভ করছে, থ্রু বাড়াচ্ছে, এবং তোমার হচ্ছে যে খেলায় আমরা দেখছি যে মাঝে মধ্যে অ্যাসিস্ট করছে কর্নার থেকে, সেইগুলো হেড করে ঢুকিয়ে দিচ্ছে গোলে, এ সমস্ত আছে অনেক টিমেরই। কিন্তু ইস্টবেঙ্গল টিমের সঙ্গে যখন খেলছে, তখনই দেখা যাচ্ছে উইংগুলোই আক্রমণের প্রধান অস্ত্র হিসেবে কোচরা বেছে নিচ্ছে। তাই এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে সেই বিদেশিদের ক্ষেত্রে আমরা যতই ভালো থাকুক, আমাদের যদি স্বদেশি যদি এবছর চয়ন যদি ঠিকভাবে না করতে পারি, ঠিকভাবে যদি পছন্দ না করতে পারি, একাডেমির যে ফুটবলারগুলো আছে তাদেরকে যদি সুযোগ দিয়ে যদি আমরা না তুলে আনতে পারি, তাহলে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল ক্লাবের সাকসেস পাওয়া খুব শক্ত। এই জায়গায় দাঁড়িয়ে বলবো যে 3টে ক্লাব, মোহনবাগান সাকসেস পাচ্ছে ঠিক আছে, এই সাকসেস পাচ্ছে, আমি চাইবো একজন ফুটবল প্রেমী হিসাবে যে সাকসেসটা শুধু মোহনবাগান ক্লাব পাচ্ছে, মোহামেডান ইস্টবেঙ্গল পাবে, এতেই আমরা জয়ের হংকা বাজাবো, এটা হওয়াটা উচিত না। কেন আমাদের বাঙালি ফুটবলকে বাঁচাতে হবে। আজকে 3টে ক্লাব, কলকাতার 3টে ক্লাব কোন স্ট্রিটে আছে যে 3টে ক্লাব খেলছে, এটা তো আমাদের ভাবতে হবে। যে আমরা তাহলে সেই জায়গায় পরীক্ষা উত্তীর্ণ, তো আমরা তো প্রমাণ করেছি বাংলা ফুটবলটা বেঁচে আছে সন্তোষ ট্রফি খেলে, সন্তোষ ট্রফি জিতে তো আমরা প্রমাণ করে দিলাম যে বাংলা ফুটবল এখনও 1 নম্বরে এবং আনবিটিং চ্যাম্পিয়ন। ভাবা যায় না ভারতবর্ষের সন্তোষ ট্রফিতে এরকম ইতিহাস আছে কিনা, খুব কম নিদর্শন আছে। এবং যে খেলা, যে স্ট্রাইকার যেভাবে গোল করেছে রবি হাসদা, সেই রবি হাসদার হাবিব, মোহাম্মদ হাবিব, দিকপাল প্লেয়ার, অসাধারণ কিংবদন্তি প্লেয়ার। আমি নিজে খেলা দেখেছি, কসমোসের সময় পেলের খেলার সময় আমি দেখেছি নিজে। তো সেই প্লেয়ারের সেই হচ্ছে রেকর্ড। রবি হাসদারকে আমরা কে কজন চিনতাম, একজন সুদূর গ্রামে বর্ধমান জেলায় থাকে, সেই প্লেয়ারকে আমরা ভাববো না? তাহলে এই যে বাঙালি প্লেয়ারগুলো যে আসছে সাপ্লাই লাইন, ধরো সঞ্জয় সেনের মাধ্যমে আমরা পেলাম, এবং অন্যান্য কোচের মাধ্যমে যে আমরা পেলাম, তো এদের তো প্রমোট করতে হবে। এই প্রমোটটা হচ্ছে আমাদের সবারই মধ্যে একটা স্বপ্ন থাকে যে ইস্টবেঙ্গল মোহামেডান খেলবো। তাহলে এই 3টে টিমের মধ্যে যদি আমরা তাদেরকে বন্ডিং করতে পারি, তাহলে কীভাবে বন্ডিং করব, কীভাবে আমরা তাহলে প্রমোট করব? আমরা তাহলে সেই জায়গায় টিম ম্যানেজমেন্টেরও একটু মাথায় রাখা উচিত যে আমরা শুধুমাত্র নর্থ ইস্ট, তুমি দেখো তো ইস্টবেঙ্গল মোহামেডান সব নর্থ ইস্ট প্লেয়াররা আজকে খেলে চলে যাচ্ছে। আমি বলছি না যে নর্থ ইস্ট প্লেয়ারকে নেবে না, কিন্তু আমাদের কি কোনো প্লেয়ারই নেই? এই জায়গাটা কিন্তু আজকে ম্যানেজমেন্টকে, কর্মকর্তাদের কিন্তু আজকে ভাবতে হবে। আজকে মোহামেডানের কথা, মোহামেডান নতুন করে হাই চ্যাম্পিয়ন হয়েছে, আন্দ্রেস সেনিনভ হচ্ছে যেভাবে ফুটবলটাকে নিয়ে মোহামেডানটাকে আজকে যে জায়গায় নিয়ে গেছে, এটা সাধুবাদ জানাতেই হবে। আজকে মোহামেডানের চলতি আই লিগে খেলতে খেলতে ইনভেস্টারের এমন জায়গা পৌঁছে, প্লেয়াররা বলছে আমার পেমেন্ট না দিলে, প্রফেশনাল ফুটবলার তারা বলবেই, প্রফেশনাল কোচ তারা বলবেই, প্লেয়ার যদি 3 মাস 4 মাস না মাইনে পায়, তারা তাদের জীবনযাত্রা চলবে কী করে? এইগুলো তো ম্যানেজমেন্টের কাজ। এই ম্যানেজমেন্টে যদি এই কাজগুলো খেলা চলাকালীন ঠিকঠাক যদি তার সমাধান না করতে পারে, প্রভাব গিয়ে পড়ে খেলার মাঠে, এটা সবাই জানে। আমরা যখন খেলাধুলো করেছি আমরাও দেখেছি এই সমস্ত জিনিস ম্যানেজমেন্ট বুঝতে দেবে না। ম্যানেজমেন্ট কিন্তু সেটা আজকে পাচ্ছে না। তাহলে আজকে আমার ম্যানেজমেন্টের ত্রুটির জন্য মোহামেডানকে
মতন একটা প্রতিষ্ঠিত ক্লাব, যারা আই লিগ চ্যাম্পিয়ন সদ্য হলো, প্রথম দিকে আইএসএল দারুণ খেলছিল, তো সেই জায়গায় খেলা দিয়ে ব্যাঘাত হচ্ছে, প্লেয়াররা খেলতে পারছে না, মানসিকতা নেই, তার মধ্যে মাইনে পাচ্ছে না, তার মধ্যে খেলছে মাঠে, ফুল ফোটাচ্ছে মাঝে মধ্যে কিছু খেলা, যে ভাবা যায় না এমন এমন টিমের সাথে তারা পারফরমেন্স করেছে। তো এইগুলো আজকে ভাবতে হবে, ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও ভাবতে হবে কর্মকর্তাদের, যে আমরা কীভাবে টিমটাকে সাজাবো। ওই সমস্ত যে প্লেয়ারগুলো কোনো টিম পাচ্ছে না, বা যে প্লেয়ারগুলো 2 বছর 3 বছর একদম সার্ভিস কমপ্লিট হয়ে গেছে, মানে দিয়ে শেষ হয়ে গেল, আর কিছু নেই, তাদেরকে ধরে ধরে এনে সই করে সারা সিজন খালি চোটের মধ্যে থাকবে, এই সব দিয়ে আইএসএল সাকসেস করতে গেলে সেইভাবে করা যাবে না। তাহলে সেইটার কিন্তু এই নতুন যে আমাদের 25 সালে আমরা পড়েছি ইস্টবেঙ্গল মোহামেডান স্পোর্টিংকে অবশ্যই নজর দিলে, তাহলে এই যে আইএসএলের যে 3 প্রধান বলতে যে জায়গা, 3 প্রধান, সেই 3 প্রধানের মতন গ্রাফের মধ্যেও ওঠা নামা করবে, গ্রাফের মধ্যে ঊর্ধ্বমুখী হবে, এটা আমরা সবাই চাই, সেটাই দেখতে চাই, সেটাই কলকাতার লিগের ইতিহাস, সেটাই অন্যান্য টুর্নামেন্টের ইতিহাস। যা ইস্টবেঙ্গল মোহনবাগানকে দেখলে ভয় পেত, মাঠে নামতো কিনা এরকম একটা মানসিকতা নিয়ে টিমগুলো আসতো, খেলতো, এটা আমরা জানি। তাই এই হচ্ছে তোমাদের কাছে টোটাল খেলার যে বিষয়গুলো ছিল এইটা। আর লাস্ট তোমাদের কাছে যেটা বলবো, যে আজকের কিন্তু খেলাটা ইস্টবেঙ্গলের কাছে ডু অর ডাই ম্যাচ। আগের দিন আমি হচ্ছে ভিডিওতে তোমাদের কাছে বলেছিলাম যে খেলাটা হচ্ছে মুম্বাই এফসি 17টা ম্যাচ খেলেছে, আমরাও 17টা খেলেছি। মুম্বাই এফসির 17টা খেলা 27 পয়েন্ট, আমরা হচ্ছে 17টা খেলে 17, আমরা 10 পয়েন্টে পিছিয়ে। তাহলে আমাদের ম্যাচ টু ম্যাচ উইন করতে হবে, প্লে অফের বাঁচানোর জন্য আমাদের লড়াই, আমাদের প্লেয়ার বাঁচাতে গেলে আমাদের প্রতিটা ম্যাচ জিততে হবে, এবং যার জন্য আমার এই ভিডিও থাম্বনেলও আছে যে প্লে অফের ম্যাচ বাঁচানোর লড়াই, তোমরা দেখে থাকবে থাম্বনেলটা। তা সেই প্লে অফ ম্যাচ বাঁচাতে গেলে আজকে আগের দিন যে কথাটা বলেছি আজকেও বলছি, যে আমি আশাবাদ যে ওখানে গিয়ে দেখো আজকের একটা ভালো রেজাল্ট হবে। অনেকের মতন আমি কিন্তু নিরুৎসাহিত হতে পারছি না, এই কারণে যে আগের দিন যে ফুটবলটা ইস্টবেঙ্গল খেলেছে, এখন পিভি বিষ্ণু তুমি ধরে নাও, পিভি বিষ্ণু হচ্ছে এই আইএসএলের নতুন আবিষ্কার। নতুন আবিষ্কার মানে ছেলেটা যে খেলা, ছেলেটার যে বাঁপা, সেই ছেলেটার বলের ওপর যে কন্ট্রোল, সেই কন্ট্রোলটা হয়তো অত্যাধিক বড় হয়ে যাবে কথাটা, তোমরা হয়তো বলবে যদি না হারিয়ে যায়, যদি না মাথা ঘুরে যায়। আমি বলছি আমাদের 80-র দশকে কিন্তু এর কথা মনে করিয়ে দিচ্ছে কিষাণুদের কথা। তোমরা দেখবে বাঁ পায়ের বলটা পড়লে এমনি সহজত যে প্রতিভা যাদের বাঁ পায়ের ফুটবলার না, তাদের কভারিংটা হচ্ছে মারাত্মক, এবং সেই কভারিংকে অন্য প্লেয়ারদের বল টানতে পারে না, তাকে ফাউল না করলে পারবে না, যেটা রাইট ফুটবলারদের ক্ষেত্রে সুবিধা হয় না, অসুবিধে হয় না, সুবিধেও হয়, যে কোনো সময় একটা ভেতর দিয়ে জায়গায় আমরা করে দিতে পারি। কিন্তু এই জায়গায় কিন্তু লেফট ফুটার যারা, তাদের কভারিংটা মারাত্মক, এবং তার সাথে স্কিল। দেখেছো রান করে, যে রানগুলো বলকে রিচ করছে, বলগুলো ফেলে দিচ্ছে, কখনো হচ্ছে সৌভিক, কখনো ক্লিন্টন সিলভা, সেই রানগুলো আমি দেখছি বুঝতে বলটা বেরিয়ে যাবে, কিন্তু সেই বলকে রিচ করে কাট করে যে বলটা আগের দিন গোল করলো। এবং তোমরা খেয়াল করেছো কিনা জানি না, তার সাথে পেছনে যে প্লেয়ারটা দৌড়েছে, সেই পেছনে প্লেয়ারটা অনেকে বলছে বাঁচাতে পারলো না, বাঁচাতে পারলো না, বলটা যে বাঁপায় আস্তে করে ফ্লিক করে ওপর দিয়ে তুলে দিয়েছে, সেই ফ্লিকের পর কিন্তু বলটা তোমরা দেখে থাকবে, বলটা স্প্রিং হয়ে গেছে, একটু ঘুরে ঘুরে যাচ্ছে। ওই প্লেয়ারটাও যদি পাও মারতো, ওই বলটা নিয়েও এরকম ঘুরে ওই ভেতরেই ঢুকে যেত, গোল লাইন স্পর্শ করে ঢুকে যেত। মানে এরকম আমি বলছি, প্লেয়ারটার মধ্যে যে এই মজুদ যে মশাল, যে মজুদ যে প্রতিভাগুলো আছে, এ আমাদের কাছে আগামী দিন একটা আসে। তাহলে সেই বিষ্ণুকে আজকে যদি সেই বল সাপ্লাই লাইন, সৌভিককে অত্যাধিক দায়িত্ব নিতে হবে, পুরনো প্লেয়ার, এবং সৌভিক হচ্ছে সিনিয়র প্লেয়ার, তারা এগিয়ে আসতে হবে, তাদেরই বলতে হবে চলো আজকে ম্যাচ জিতবো, এটা আমাদের সময় আমাদের করতো। এবং আজকে মহেশকে দায়িত্ব নিতে হবে, মহেশ নেই করে 3 বছর হয়ে গেল, মহেশ সিনিয়র প্লেয়ার, মহেশকে দায়িত্ব নিতে হবে। এবং পরিশেষে বলবো যে যা অস্কার বুজোর যা টিম মিটিংয়ের যে সমস্ত আলোচনা, অস্কার বুজোর প্র্যাকটিসের মধ্যে যে পুরো রিচার্ডকে পুরো
ফ্রি ফুটবল হিসেবে খেলতে স্বাধীনতা দিয়ে দিয়েছে। রিচার্ড অসাধারণ বল কন্ট্রোল, এবং যত সময় যাবে রিচার্ড আগামী দিনে কিন্তু স্টারের সম্ভাবনা সবাই আছে। আমি না, সৌমিত্র চক্রবর্তী তোমরা ধারা বিবরণীতে শুনে থাকবে, বারবার একই কথা বলছে যে তার টাচ দেখলে প্রথম দিনে একটা প্লেয়ার বোঝা যায়। সেই টাচটাই বলছে যে প্লেয়ারটা খুব দক্ষ প্লেয়ার, এবং এই প্লেয়ারটা আজকে দেখবে তোমরা ঠিক ঠিক যদি বলগুলো দিতে পারে এবং ডিফেন্সকে পেছন থেকে সাহায্যে যদি ঠিকভাবে জোনাল মার্কিংয়ে, আমি সবটা না বলে জোনাল মার্কিংয়ে যদি আমি ঠিক করতে পারবো, তাহলে কিন্তু আমি তোমাদের বলছি আজকের ম্যাচটা নিরুৎসাহিত হওয়ার মতো না। অ্যাওয়ে হোক যাই হোক, আমাদের এটা একটা পজিটিভ দিক। এবং এটাও আমি বলবো যে নিশ্চয়ই অস্কার বুঝে এটা বলছে 6টা ম্যাচ এখন 7টা ম্যাচ আমাদের জিততেই হবে, তাহলে সেই জেতার আজকে অ্যাওয়ে ম্যাচ আর আমার কাছে হোম ম্যাচ সমান গুরুত্ব। আমরা হোম ম্যাচই খেলতে যাচ্ছি, প্রথম থেকে আমাকে অ্যাটাক পর অ্যাটাক আমাদের চালিয়ে যেতে হবে। এই অ্যাটাক যদি আমরা ঠিক চালিয়ে যেতে পারি, কতক্ষণ অ্যাটাক করলে যত বড়ই স্টপার্স, যত বড় সাইড ব্যাক থাকুক, গোলকিপার থাকুক, মুহূর্ত যদি ক্রস আসে ডান দিক থেকে বাঁ দিক থেকে, আমি দেখেছি সুদীপ চক্রবর্তী যখন হচ্ছে বারবার এরমভাবে কাট করে হচ্ছে সেন্টারগুলো রাখতো বক্সের মধ্যে, বারবার গোল হচ্ছে না, লাস্ট দেখা গেলো ঠিক শিশির ঘোষ গিয়ে মারলো মাথাটা, গোল। আমি সুরেশ সেনগুপ্তরও দেখেছি, বারবার যদি উইং প্লে ওই সেন্টার রাখতে পারে, গোলকিপারও মিসগাইড হতে বাধ্য, স্টপার মিসগাইড হতে বাধ্য, কোথায় দাঁড়াবো, কোন জায়গা বল আসবে, বল হেড দেবো, বল দুজনের মধ্যে থ্যাস্ট হবে, বলটা মাঝখানে পড়ে গেল, পাঞ্চ করলো, অপোনেন্ট মেরে দিয়ে বেরিয়ে গেল, যেটা আগের দিন করলো আমাদের এগেনস্টে, ওদের যে প্লেয়ারটা করলো ভুলে যাচ্ছি, অসাধারণ গোলটা করেছে, সেদিন এই জিনিসই হয়। তাই বলবো যে ম্যাচটা একদম নিরুৎসাহিতের মতন জায়গা আমরা নেই। আমি খুব আশাবাদী যে আজকে একটা ভালো ফলাফল আমরা দেখতে পেতে চলেছি, তোমরাও আশা করো। আমি তোমাদের কাছে এই সমস্ত বিষয়টা রাখলাম। তাই শেষ করার আগে তোমাদের কাছে আবার আমার একটাই অনুরোধ, যে আমার এই চ্যানেলের বিষয়বস্তু তোমাদের কাছে যদি ভালো লাগে, তাহলে তোমরা পিএসটি ফুটবল এই চ্যানেলটাকে নিজে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা টিপে দেবে অল জায়গাটায়, যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো ছাড়বো যাতে তোমরা সর্বাগ্রে আগে পৌঁছে যায়, তোমরা দেখতে পারো, এবং তোমাদের বন্ধু বান্ধব, তোমার আত্মীয় স্বজন পরিজন যে যতজন যে জায়গায় আছে, এই চ্যানেলটাকে শ্রীবৃদ্ধি করার জন্য তোমাদের একটা ভূমিকা আছে, আমার কোনো ভূমিকা নেই, সবটাই তোমাদের উপর নির্ভর করছে। তাই তোমরা এই চ্যানেলটাকে বন্ধুদের কাছে সাবস্ক্রাইব করতে অনুরোধ করো, চ্যানেলটাকে শেয়ার করবার জন্য আপিল করো। এই কতগুলো কথা বলে আজকের মতন আমি ভিডিও বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও আবার দেখা হবে আগামীকাল। টাটা, গুড ইভিনিং।